ফুটবল বিশ্বকাপে পরপর দুটি রাত এবং পরপর দুটি বড়সড় হার্টব্রেক। প্রথমটা শুরু করেছে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু তাদের এভাবে হার এবং একই সঙ্গে কিন্তু নেইমার জুনিয়রের বিদায়। সে সঙ্গে ঠিক পরের রাতে পর্তুগালের হার এবং একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোরও কিন্তু সম্ভাব্য বিদায়। ঠিক আর কি অপেক্ষা করছে আমাদের জন্য, সে সব কিছু নিয়ে কথা বলবো আজকে ডি বক্সে। ওয়েলকাম টু ডি বক্স। মাহা রয়েছে সাথে, সময় টিভির পর্দা এই মুহূর্তে লাইভ রয়েছে এবং আমার সঙ্গে আমার আজকের অতিথি আশরাফুল ইসলাম রানা, সাবেক অধিনায়ক ও গোলরক্ষক, জাতীয় ফুটবল দল। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো যাচ্ছে না আসলে সবকিছু মিলিয়ে। আজকে রাতটাও অন্যরকম ছিল। আমরা হয়তো ভেবেছিলাম কোনো ধরনের আপসেট ম্যাচ ঘটবে না, আবার একটা সংখ্যাও ছিল, একটা 50-50 চান্সের মধ্যে বোধহয় বিশ্ববাসী ছিলেন, কিন্তু আলটিমেটলি আপসেট ঘটেছে, পর্তুগালের বিদায় নিতে হয়েছে। কেমন দেখলেন আসলে খেলাটা, কেমন উপভোগ করলেন? আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। না, আসলে দেখেন, আমরা স্পেন এবং আপনার পর্তুগালের যদি খেলার কথা আমরা চিন্তা করি, তো আমরা কিন্তু আসলে আগের থেকেই চিন্তা করছিলাম যে আসলে স্পেন আসলে পর্তুগালের সাথে কিন্তু ফেভারিট হয়ে মাঠে নামবে, কারণ আমরা রিসেন্ট পাস্ট কিন্তু আসলে পর্তুগালের আসলে ওই পারফরমেন্সটা আমরা দেখি নাই মাঠের ভিতরে। তারা আমি যদি বলি যে গ্রুপ স্টেজে কলম্বিয়ার সাথে ভালো পারফরমেন্স করতে পারে নাই, আপনার এইখানে ক্রোয়েশিয়ার সাথে আপনার রাউন্ড অফ 32-তে সেখানেও হয়তোবা ক্রোয়েশিয়ার সাথে জিতেছে, বাট কিন্তু পারফরমেন্সের দিক আপনি যদি চিন্তা করেন, সেখানে কিন্তু আসলে লাকিলি জিতে আসছে। তো আমার কাছে যেটা মনে হয় স্পেনের সাথে, যেটা আমরা আসলে আগের থেকেই বুঝতে পারছিলাম যে হয়তোবা এরকম একটা কিছু হতে যাচ্ছে, কারণ এই পর্যন্ত কিন্তু আসলে পর্তুগালের টিমটা কিন্তু টেনে নিয়ে আসছে আসলে সত্যি কথা, যে আপনার গোলকিপার দিয়েগো কোস্তা, কারণ আপনার ক্রোয়েশিয়ার সাথে, কলম্বিয়ার সাথে, আপনার যদি আমরা ডিআর কঙ্গোর সাথে যদি ম্যাচ ধরি, তো ও কিন্তু প্রত্যেকটা ম্যাচে আনবিলিভেবল কিছু সেভ করেছে। আমরা যদি লাস্ট ম্যাচ আসলে স্পেনের সাথেও যদি ধরি, যে হয়তো বা 1-0 গোলে আপনার পর্তুগাল হেরেছে, বাট 90 মিনিট কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আসলে আপনার বা ম্যাচে কিন্তু টিকে রেখেছিল দিয়েগো কোস্তা। আপনি দেখেন দিয়েগো কোস্তার মিনিমাম আপনার গতকালকে 5 থেকে 6টা দুর্দান্ত সেভ আছে। তো আমার কাছে মনে হয় যে পর্তুগালের যে কোয়ালিটি প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে আসছে, এটা ফুটবল যারা বুঝে তারা সবাই কিন্তু আসলে বলবে যে পর্তুগাল এখানে ফেভারিট হিসেবে এসেছিল, কারণ পর্তুগালে আসলে গোলকিপার থেকে আমরা যদি স্ট্রাইকার পর্যন্ত ধরি, তো সেখানে কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার ছিল, কিন্তু তারা প্রত্যেকটা প্লেয়ারই মনে করেন নামের প্রতি সুবিচার করতে পারে না। দ্যাটস ওয়াই পর্তুগালকে কিন্তু আসলে স্পেনের সাথে আসলে বিদায় নিতে হয়েছে। এবং শুরু থেকে একটা বিষয় সবাই একমত হয়েছেন যে তাদের দলের মধ্যে সিঙ্কটা ঠিকমতো দেখা যাচ্ছে না। কোথায় আসলে অসুবিধা সেটা নিয়ে কেউই খুব একটা খুলসা করেননি। এই সিঙ্কটা মিসিং ছিল কিনা আদতে আপনার কি মনে হয়? না, অফকোর্স, কারণ দেখেন ওদের ভিতরে ইন্টার কানেক্টিভিটি একবারেই ছিল না, যেটা অন্যান্য টিমগুলোতে আসলে আমরা দেখতে পাই যে আপনার ডিফেন্ডার টু মিডফিল্ড টু অ্যাটাকার, ওদের ভিতরে একটা কিন্তু সুন্দর একটা কম্বিনেশন থাকে, বাট এই টিমটার ভিতরে ওই ধরনের কোনো কম্বিনেশন আমাদের চোখে পড়ে নাই। তো এইখানে আমি জানি না আসলে ওদের প্রবলেমটা আসলে কোন জায়গায়, কারণ ও ওয়ার্ল্ড কাপ খেলতে আসার আগে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই তার স্ব ক্লাবগুলোতে কিন্তু টপ পারফরমেন্স করে আসছে। তো এই জায়গায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই অফ ফর্মে ছিল। তো আসলে দেখেন, হয়তোবা টিম কম্বিনেশন একটা বড় ফ্যাক্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়ালিটিও কিন্তু বড় একটা ব্যাপার। এখানে আমরা কিন্তু পর্তুগালের যে কোয়ালিটি প্লেয়ার, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিলও আমরা আসলে ওইভাবে দেখতে পাই নাই। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে টোটালি যদি বলি যে আপনার পর্তুগাল টিমটা নিয়ে আসলে সত্যি কথা আমরা খুবই হতাশ। আর একটা জিনিস দেখেন, এইখানে পর্তুগালের আমরা যদি ওয়ার্ল্ড কাপে যতগুলো আসলে খেলা দেখেছি, সব থেকে ওয়েস্ট সাইডটা ছিল হচ্ছে মনে করেন আপনার কাউন্টার অ্যাটাকে পর্তুগালে এত দুর্বল এবং এত বাজেভাবে আসলে পারফরমেন্স করছে। তো এই জায়গাটাতে আসলে আমরা যারা আসলে ফুটবলটা খেলেছি বা যারা ফুটবলটা আসলে বুঝি, তো আসলে পর্তুগাল তো এই টাইপের টিম না। তো টিমের ভিতর আসলে অবশ্যই সমন্বয়হীনতার অভাব ছিল। এখানে যারা সিনিয়র প্লেয়ার ছিলেন তাদের আসলে রেসপন্সিবিলিটি ছিল, কারণ পর্তুগাল টিমটা আসলে অনেক আশা নিয়ে আসছে, বা আমরা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমরা চিন্তা করছিলাম যে পর্তুগাল টিম অ্যাটলিস্ট আপনার সেমিফাইনাল অবধি যাওয়া উচিত, বা যদি ফাইনালও যায় এটা অবিশ্বাস্য কোনো কিছু হতো না। কিন্তু যেটা হয়েছে আসলে আলটিমেটলি স্পেনের সাথে আমার কাছে মনে হয় যে 1-0 এইটা স্পেন রিজার্ভ করে আসলে তারা আসলে উইনটা পাওয়ারই ছিল এটা আসলে। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছিল দুটো মুকুটহীন রাজার বিদায় দিতে হয়েছে আমাদেরকে পরপর 2 রাতে। কেন বলছি নেইমারের কথা, কারণ সে একটি বিশ্বকাপ বোধহয় রিজার্ভ করতেন।
সবারই একটা এক্সপেকটেশন ছিল ফ্যান অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, একই রকম ভাবে রোনালদোর জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন বিশ্ব তারকা ফুটবলের মঞ্চে, তাকে এইভাবে বিদায় নিতে দেখাটা কিন্তু বেশ আপসেটিং আমাদের সবার জন্য। অনেকেই আবার বলছে পর্তুগালের এই অধপতনের জন্য রোনালদো খানিকটা রেসপন্সিবল। সেটা কিভাবে রেসপন্সিবল আমরা আসলে জানতে চাই, আপনার কাছে কোনো অবজারভেশন আছে? দেখেন, আমার কাছে মানে রোনালদো যে একবারে দায়ী যেভাবে আসলে ঢালাওভাবে আসলে বলা হচ্ছে, বা আমরা যখন ফার্স্ট ম্যাচ আমরা ডিয়ার কঙ্গোর সাথে ম্যাচ দেখেছিলাম, তারপরে কিন্তু রোনালদোকে নিয়ে অনেক নেতিবাচক আসলে কথা সোশ্যাল মিডিয়াতেই হোক বা বিভিন্ন আপনার নিউজ পেপারে হোক বিভিন্নভাবে কিন্তু আসছে। কিন্তু বেসিক্যালি আমরা যদি চিন্তা করি এটার জন্য কি আসলে ক্রিস্টিয়ানো রোনালদো দায়ী কি না, আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকেই এই ওয়ার্ল্ড কাপে নাম্বার 9 পজিশনে খেলানো হয়েছে, বাট ওর কাছে কি অ্যাভেলেবেল বল এসেছে কিনা সেটা কিন্তু ফ্যাক্ট। সে এইখানে দেখেন ব্রুনো ফার্নান্দেস ওয়ার্ল্ডে নাম্বার 10 পজিশনে, না সেটাও কিন্তু একটা ইন্টারনাল কনফ্লিক্টের মানে আশঙ্কা আমাদেরকে দেয়। না ডেফিনেটলি আমি সেটাই বলছিলাম, যেমন ওদের টিমের ভিতরে কোনো সমন্বয়হীনতা ছিল না, যে টিমটা জিততে হবে বা ইন্ডিভিজুয়াল স্কিল শো করার একটা প্রবণতা আমরাও দেখেছি। অনেক সময় আছে যে একটা প্লেয়ার বেটার পজিশনে থাকলে তাকে পাস না দিয়ে ডিরেক্ট গোল পোস্টে শুট করা হচ্ছে, তো কিছুটা দেখা যাচ্ছে মনে করেন আপনার এলোমেলোভাবেই কিন্তু আসলে ফুটবলটা মানে ওরা মাঠের ভিতরে খেলার চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হয় যে এইখানে রোনালদোকে নিয়ে যে কথাটা আসছে, দেখেন রোনালদো ওয়ার্ল্ড ফুটবলে একজন গ্রেট ফুটবলার, সে মনে করেন আপনার টপ মোস্ট স্কোরার আপনার ওয়ার্ল্ডে, তার ইন্টারন্যাশনাল স্কোরটা সবার থেকে বেশি। আপনার মেন্স আপনার ফুটবলে যদি আমরা বলি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি, আপনার ক্লাব লেভেলে হাইয়েস্ট গোল স্কোরার। সো ওরে নিয়ে না আসলে মানে হয়তো বা এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি হাই ছিল, সেই জায়গাটা রিস্ক করতে পারে নাই। দ্যাটস ওয়াই হয়তো বা যারা পর্তুগালকে সমর্থন করে বা ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক ফ্যান আছে, তারাও হয়তো অনেক সময় আছে আসলে সেটা রাগেই হোক বা ক্ষোভেই হোক আমার কাছে মনে হয় এই কথাটা বলে। কিন্তু দিন শেষে সত্যি কথা যে পর্তুগাল টিমটার ভিতরে কোনো সমন্বয় ছিল না, একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের সাথে ওই রকম কানেক্টিভিটি ছিল না। সত্যিকার অর্থে বিশ্বকাপের মঞ্চে দিস ইজ ভেরি আনফরচুনেট যে দলের না হয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আসলে চিন্তা করতে দেখেছি অনেক প্লেয়ারকে, এবং দলের হয়ে খেলাটা বোধহয় এখানে বেশি জরুরি ছিল দলটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য। স্পেনের কথা আপনি কি বলবেন? স্পেনের পারফরমেন্সও কিন্তু আশানুরূপ বলেননি সবাই। একটা পর্যায়ে মনে হয়েছে তারা জিতেছেন, কিন্তু হয়তো আরো আশানুরূপ খেলার বা পারফরমেন্স দেখানোর সুযোগ ছিল। দেখেন স্পেনকে যদি আসলে যেভাবে আমরা বলি, কিন্তু আপনি তো পর্তুগাল একটা মনে করেন হায়েস্ট ক্যাটাগরি টিম, তাই না? পর্তুগালের সাথে যে আপনার স্পেন এক চাটিয়া খেলবে সেটা আসলে বলার সুযোগ নাই। তো এইখানে ছোট টিম হলে সেটা একটা হয়তো একটা ব্যাপার ছিল। স্পেন আপনার অনেক চান্স ক্রিয়েট করেছে, তাদের স্বভাবসুলভভাবেই তারা খেলেছে, নিচের থেকে বিল্ড আপ টিকি টাকা ফুটবল যেরকম খেলতে অভ্যস্ত তারা সেটাই খেলেছে। আপনার পর্তুগালের বক্সেও কিন্তু অনেকবার তারা বল আপনার পাসিং ফুটবল খেলেছে ওই জায়গাটাতে, তারপরে কিন্তু ওইখানে বল উইন করে কিন্তু তারা কিন্তু আপনার শুটিং করেছে। তো লাকিলি মনে করেন আপনার এইখানে পর্তুগাল আসলে সত্যি কথা যে পর্তুগাল ওইখানে গোলকিপারটা বেশ ভালো পারফরমেন্স করেছে, দিয়েগো কোস্তা। সেই জায়গাতে আপনার স্পেনকে আনলাকি বলতে হবে, তারা আসলে মার্জিনটা আসলে বড় করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় যে স্পেন যে পারফরমেন্স করেছে পর্তুগালের সাথে, আমার কাছে মনে হয় যে ওয়েল। ওকে, স্পেনের পরবর্তী সম্ভাবনা কি দেখছেন? এরপরে যাদের সঙ্গে খেলছেন তারা খুব সম্ভবত বেলজিয়ামের সাথে কোয়ার্টার ফাইনালে তাদেরকে মুখোমুখি হতে হবে, যেখানে বেলজিয়ামের পারফরমেন্স কিন্তু 4-1 ইউএস এর সাথে, ইউএসএ কে হারিয়ে দিয়েছে। এই বিষয়ে অবশ্যই আসবো। কি মনে হচ্ছে স্পেন কোয়ার্টার ফাইনালকে টেক্কা দিতে পারবে কিনা? না, অফকোর্স, কারণ স্পেনের তো আসলে কোয়ালিটি আছে। আমরা যদি টপ ফেভারিট 3-4টা টিম ধরি, স্পেন তার ভিতরে একটা। তো আপনার প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু স্পেন ভালো খেলছে। তো এখন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সাথে খেলা, দেখেন বেলজিয়াম কিন্তু রাউন্ড অফ 32তেও কিন্তু আপনার দেখেন আপনার সেনেগালের সাথে মেবি তারা কিন্তু দেখেন এটা কিন্তু ম্যাজিক্যালভাবে কিন্তু আসলে ম্যাচটা কিন্তু আসলে জিতে আসে 3-2-তে। তো সেই জায়গাতে দেখেন আপনার যদি গ্রুপ স্টেজের খেলাগুলো দেখেন, তারা একটা ম্যাচটাতে ক্লিন মার্জিনে জিততে পারছে, আর বাকি দুইটা ম্যাচে কিন্তু ড্র হয়েছে। তো আজকে ম্যাচটাতে ইউএসএ এর সাথে যেটা খেলা হলো, তো এইখানে টোটালি তারা ডমিনেট করেছে, বাট ইউএসএ কিন্তু ভালো খেলেছে। কিন্তু বেলজিয়াম যে চান্সগুলো ক্রিয়েট করেছে তারা দুর্দান্তভাবে ফিনিশ করতে পারছে। তো আমার কাছে মনে হয় স্পেনের সাথে আপনার বেলজিয়ামের খেলাটা ডেফিনেটলি এখানে কম্পিটিটিভ একটা গেম দেখতে পারবো, কিন্তু
স্পেন এখানে ফেভারিট থাকবে। সেখানে স্পেন ভার্সেস ইউএসএ আপনি কাদের পারফরমেন্স আসলে এগিয়ে রাখবেন আজকে দুইটা পারফরমেন্সকে যদি কম্পেয়ার করতে বলি? কারণ ইউএসএর কথা যদি বলি, শুধুমাত্র তারা বিশ্বকাপ হোস্ট করছে এই বিষয়টাতে কিন্তু না, মাঠের পারফরমেন্সের শুরু থেকে তাদের একটা দখল আমরা দেখেছি। এবং আজকে কিন্তু আমরা প্রি ম্যাচ শোতে ইউএসএ কে এগিয়ে রেখেছিলাম। বেলজিয়ামের অভিজ্ঞতা বেশি, কিন্তু ইউএসএ কে এগিয়ে রাখা হচ্ছিল কোনো কারণে, তাদের ট্যাকটিক্যাল কিছু কারণে। সেখানে আসলে ইউএসএ যেহেতু এভাবে বাদ পড়লেন, কি মনে হচ্ছে বেলজিয়ামের সামনে স্পেন কতটা ধোপেটিং? দেখেন, আসলে আমরা বেলজিয়াম যে আসলে এত একটা বড় একটা মার্জিনে জিতবে সেটা কিন্তু আমরা কেউ আশা করি নাই বা চিন্তা করি নাই। তো এখানে বেলজিয়ামের যে এক্সপিরিয়েন্সটা আসলে কাজে এসেছে দিন শেষে। আর ইউএসএ কিন্তু শুরু থেকে ভালো ফুটবল খেলে আসছিল, তো আজকেও কিন্তু খুব যে খারাপ ফুটবল তারা খেলেছে তা কিন্তু না। কিন্তু বেলজিয়াম লাকিলি যে সমস্ত চান্সগুলো ক্রিয়েট করেছে সেগুলো সুন্দর মতো ফিনিশ করতে পারছে। আর ডেফিনেটলি এখানে তো সমর্থকদের একটা সাপোর্ট কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্ট। নিজের দেশে খেলা হচ্ছে, নিজের চেনা পরিবেশ, নিজেদের চেনা লোকজন ওইখানে সমর্থন দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সট্রা এনার্জি হিসেবে তো ডেফিনেটলি সবসময় কাজ করেছে। তো এইখানে ইউএসএ আপনার বেলজিয়ামের সাথে আপনার যদি বল পজিশনের কথাও যদি চিন্তা করেন, ইউএসএ কিন্তু বল পজিশনে কিন্তু বেলজিয়ামের থেকে কিন্তু এগিয়ে ছিল। তো ওদের যে চান্স ক্রিয়েটগুলো হয়েছে সেইগুলো হয়তো বা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে না, দ্যাটস ওয়াই কিন্তু রেজাল্ট আসলে এত বড় দেখাচ্ছে। এবং এটা নিয়ে আসলে আমার আরো জানার রয়েছে যে ইউএসএ স্বাগতিক দল হওয়ার সত্ত্বেও আসলে আজকে কোথায় ফেল করলো। হাই ভোল্টেজ ম্যাচ তো আসলে প্রতি রাতেই এখন, এবং টাইমিং নিয়েও একটা ঝামেলা রয়েছে, এবং এই মেন্টাল স্ট্রেস আমার মনে হয় সব ফ্যানদের উপরেও অনেক বেশি পড়ছে। তো ইউএসএ এবং বেলজিয়াম নিয়ে কথা হচ্ছিল, ইউএসএ এর ব্যাপারটাতে যেটা আমার কাছে একটু অবাক লেগেছে যে নিজেদের ঘরের মাঠে খেলার জন্য কিন্তু ডেফিনেটলি কনফিডেন্ট লেভেল তাদের অনেক বেশিই ছিল শুরু থেকে, এবং তারা ভালো করছিল। হঠাৎ করে আজকের এই ব্যবধানটা আসলে এত বেড়ে যাওয়ার কারণ কি? ইউএসএ কোন জায়গাটাতে ফেল করেছে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে আপনার ইউএসএর আপনার ডিফেন্ডিং এবং মিডফিল্ডে কিছু জায়গাতে আসলে প্রবলেম তৈরি হয়েছে। তারা আসলে ঠিকঠাক মতো বেলজিয়ামের অ্যাটাকিং লাইনটাকে আসলে ওইভাবে মার্ক করতে পারে নাই। আপনি দেখেন আপনার বেলজিয়ামের স্ট্রাইকার ডি ক্যাটলারে কিন্তু আপনার আগের কোনো ম্যাচগুলোতে আসলে ওইভাবে সুবিধা করতে পারে নাই। আজকে কিন্তু 2 গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। তো লুকাকু কিন্তু চেঞ্জিংয়ে নেমে কিন্তু সে কিন্তু 90+ মিনিটে কিন্তু স্কোর করেছে। তো এই সমস্ত জিনিসগুলো ফ্যাক্ট। আপনি যখন মানে বড় একটা টিমের এগেনস্টে খেলবেন, বেলজিয়ামের মতো টিমের এগেনস্টে, তো এইখানে আপনাকে সুযোগ দেওয়া যাবে না যে আপনি ছোট ছোট সুযোগের জায়গা যদি তাকে দেন তাহলে সে কিন্তু ওইখান থেকে স্কোর করে বের হয়ে যাবে। কারণ তারা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তাদের ভিতরে কোয়ালিটি প্লেয়ার আছে। তো আমার কাছে মনে হয় যে ডিফেন্ডিং এবং মিডফিল্ডে ওরা নর্মালি ইউএসএ যে প্যাটার্নে ফুটবলটা খেলে আসছে, তো আমার কাছে মনে হয় যে আজকে স্টার্টিং থেকে যে ওই জায়গাটাতে আসলে ওদের ভিতরে কম্বিনেশনের যে একটা ঘাটতি ছিল, বা আপনার বেলজিয়ামে আসলে ওই অ্যাটাকিং থার্ডটা ট্রোসার সহকারে ওদেরকে ঠিকঠাক মতো মার্কিং করতে পারতো, আমার কাছে মনে হয় যে এইরকম আসলে মানে বড় একটা স্কোরের ব্যবধান হারতে হতো না, বা খেলাটা আরেকটু বেটার হইতো। একদমই তাই। এবং ফুটবল যেহেতু খুবই আনপ্রেডিক্টেবল একটা খেলা, এবং শর্ট টাইমের একটা খেলা হয়, যেটা হয় আর কি কোনো দিন ভাগ্য সহায় থাকে, কোনো দিন থাকে না। এবং একই সঙ্গে মনে হয়, এটা আপনাদের ক্ষেত্রে হয়তো মনে হয়েছে অনেকবার, যে মেবি দিস ইজ জাস্ট নট মাই ডে অ্যাট অল, তাই না? আমার কাছে মনে হচ্ছে ইউএস এর ক্ষেত্রে সেটাই ঘটেছে। একটু গত ম্যাচের প্রসঙ্গ আসলে টানতে চাই, ব্রাজিলের যে ম্যাচটা আসলে আমরা দেখলাম লাস্টে, এবং ব্রাজিল বিদায় নিয়েছে রাউন্ড অফ 16 থেকে। আপনার কাছে মানে একটা ফ্যান অ্যাঙ্গেল থেকে কতটা খারাপ লাগা কাজ করেছে, বা ফুটবলার হিসেবে আসলে কতটা খারাপ লাগা কাজ করেছে যে এইভাবে হারটা না হলেও পারতো? ব্রাজিলের কোথায় আসলে কমতিটা ছিল? না, আসলে দেখেন, আমাদের বাংলাদেশে তো আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা বড় একটা ফ্যান বেজ আছে। তো সেইখানে ব্রাজিলের প্রতি কিন্তু ওয়ার্ল্ড কাপে শুরুর আগে এক্সপেকটেশনটা যে খুব বেশি হাই ছিল তা কিন্তু না। কিন্তু আপনার যখন মরক্কোর সাথে ফার্স্ট ম্যাচটা যখন খেলে, ওই ম্যাচ ড্র হওয়ার পরেও কিন্তু মানুষের এক্সপেকটেশন কিন্তু হাই ছিল না। কিন্তু ব্রাজিল টিমটা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু ইমপ্রুভ করে আসছিল, এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জায়গায় বেটার পারফরমেন্স করছিল। কিন্তু সেই জায়গাটা ছন্দপতন হয়েছে কিন্তু আপনার রাউন্ড অফ 16-এ এসে। তো আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে আসলে জাপানের সাথে ম্যাচটা খেলেছে, তো নরওয়েকে ওরা আমার কাছে মনে হয় যে মানে সেই স্টাইলে আসলে ফুটবল খেলার চেষ্টা করছিল। কিন্তু আপনি একটা জিনিস দেখে থাকবেন যে জাপান এবং নরওয়ের প্লেয়িং স্টাইল আলাদা। নরওয়ের প্লেয়াররা ফিজিক্যালি অনেক স্ট্রং,
তো সেইখানে আমার কাছে মনে হয় যে ওনাদের যে Especially স্ট্র্যাটেজি হাল্যান্ড ছিল তো একটা বড় challenge স্ট্র্যাটেজি ছিল। ছিল সেটা আসলে কিছুটা চেঞ্জ হওয়া উচিত ছিল, এক নম্বর। আর তারপর আমার কাছে এটাও মনে হয়েছে যে ব্রাজিল নরওয়ের ফুটবলারদের পায়ে ফুটবল রেখে তাদেরকে প্রেস করার চেষ্টা করছিল, যেটা একদমই উচিত হয় নাই। আপনি আলটিমেটলি আপনি যদি স্ট্যাটস দেখেন, আপনার 90 মিনিটস আপনার পরে গিয়ে কিন্তু নরওয়ের বল পজিশনটা কিন্তু অনেক বেশি, যে 36, আই থিঙ্ক 36 অ্যান্ড 64, যেটা আসলে ব্রাজিল হিসেবে কিন্তু খুবই বেমানান। তো ওই জায়গাতে আমাদের মানে ব্রাজিলের কি প্লেয়ার ছিল কে, ভেনেসিয়াস, তাকেই আসলে সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু টেনে নিয়ে আসছিল। তো এখন আপনার মিডফিল্ডে ক্যাসিমেরো আপনার ওইখানে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না, সে কিন্তু সুপার ফ্লপ ছিল। গুইমারেজের কথা বলবেন, পেনাল্টি নিয়ে কথা হচ্ছে যেটা। গুইমারেজের কথা বলবেন, সে কিন্তু ওই ম্যাচের আগে যে 3-4টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু মিডফিল্ডে কি প্লেয়ার ছিল সে কিন্তু ওই নরওয়ের সাথে ম্যাচটাতে কিন্তু সে কিন্তু ফেল করেছে। তো এই ছোট ছোট যে বিষয়গুলো ছিল, তো এই বিষয়গুলো কিন্তু আপনার এই সমস্ত ম্যাচগুলোতে যখন আপনার নেগেটিভভাবে ইম্প্যাক্ট ফেলবে, ওইখানে আপনি ম্যাচ বের করতে পারবেন না। আর হালান্ডের দেখেন, হালান্ড আপনার শুরুর থেকে যদি ধরি, ফার্স্ট 30 মিনিটস ও অলমোস্ট 4 থেকে 5টা বল হয়তো বা টাচ করতে পারছে। তো ওকে কিন্তু নিয়ে হয়তো বা ব্রাজিলের কিন্তু একটা তো প্ল্যান তো অবশ্যই ছিল। Right. কিন্তু হালান্ড আপনার নাম্বার 1 স্ট্রাইকার, ওয়ার্ল্ডের সুপার নাম্বার 9 বলা হয় তাকে। তার গোল স্কোরিং অ্যাবিলিটি অন্যান্য স্ট্রাইকারের থেকে অনেক বেশি। তো তার মতো স্ট্রাইকারকে যদি আপনার ছোট্ট একটু সুযোগ দেন, সে কিন্তু সেই সুযোগটা নিবে। সেই সুযোগটা, সেই ডেডলকটা কিন্তু ভাঙতে পারছে 75 মিনিটসে। Right. তো ওইখানে কিন্তু আপনার ব্রাজিলের ডিফেন্ডারদের ভুল ছিল। তো তাকে কিন্তু গাব্রিয়েল ঠিকঠাক মতো মার্ক করতে পারে নাই। তো আরেকটা জিনিস আমরা সবসময় জেনে আসছি যে ক্লাবে গাব্রিয়েল এবং হালান্ডের কিন্তু বিশাল একটা কম্পিটিশন থাকতো, তাদের ভিতরে কিন্তু অনেক ক্ল্যাশ ছিল। তো সেই রকম চ্যালেঞ্জ কিন্তু এই ম্যাচের ভিতরেও ছিল। সেই জিনিসটা কিন্তু আপনার ব্রাজিলের গাব্রিয়েল কিন্তু সেটা উইন করতে পারে না। এবং সেকেন্ড গোল দেখেন, আপনার হালান্ড যখন আপনার শুটিং করলো, আপনার ডানিলোর 2 পায়ের ফাঁক দিয়ে কিন্তু বল চলে গেছে, গোলকিপার আপনার রিড করতে পারে নাই। ডানিলোর উচিত ছিল আর একটু ক্লোজ ডাউন করা। তো আমার কাছে মনে হয় যে এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, তো সেই জিনিসগুলো আসলে ঠিকঠাক মতো তারা কাজে লাগাইতে পারে নাই। এবং অ্যাটাকিং থার্ডেও কিন্তু ঠিকঠাক মতো সার্ভ করতে পারে নাই। রায়ান আপনার খুবই ভালো খেলে আসছিল। রায়ান কিন্তু আপনার রাইট উইং সাইড থেকে কিন্তু ডিফেন্ডিং পর্যন্ত আপনার উঠানামা করছিল। তো রায়ানকে যখন চেঞ্জ করা হয়েছে, তখন কিন্তু যে প্লেয়ারটাকে আসলে সাবস্টিটিউট করে নামানো হলো, সেও কিন্তু আপনার ওই জায়গাতে কিন্তু আসলে অ্যাভেলেবেল করতে পারে নাই। আপনার অ্যান্ড্রিক দেখেন চেঞ্জিংয়ে আসছে, 1v1 সিচুয়েশনে যে বলটা যে মিস করছে, তো আপনার পেনাল্টি মিস করলো। তো আপনার তো অপরচুনিটি ছিল। অনেকেই বলছে আসলে যে পেনাল্টি মিসটা একটা বড় কারণ, বা ফ্রাস্ট্রেশনে চলে গেছে, তারা আর ওইখান থেকে আসতে পারেন। তো আমার কাছে মনে হয় না যে আসলে আপনার 9 মিনিটের সময় আপনি একটা পেনাল্টি মিস করছেন, সেটা আপনার 90 মিনিটস আপনি টেনে নিয়ে যাবেন ব্রাজিলের মতো এত বড় টিমে। আমার কাছে মনে হয় না যে এটা একটা ভালো একটা ব্যাপার ছিল। আপনি পেনাল্টি মিস করার পরও তো আপনি 3-4টা চান্স ক্রিয়েট করতে পারছেন, আপনি সেগুলো গোল করতে পারেন না। সেখান থেকে যদি আপনি একটাও গোল করতে পারতেন, ম্যাচের সিনারি হয়তো ডিফারেন্ট থাকতো। তো আমার কাছে মনে হয় ওভারঅল মিলিয়ে আমি যদি চিন্তা করি, ব্রাজিল ওই দিন আসলে বেটার ফুটবল খেলে নাই, যে কারণে নরওয়ের সাথে হারতে হয়েছে। এবং ব্রাজিলের কিন্তু শুরু থেকেও এই যে সমন্বয়হীনতার একটা ব্যাপার আমরাও লক্ষ্য করেছি, যে সেই ব্রাজিল বা যে ব্রাজিলকে আসলে, যে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই ব্রাজিল তো আসলে কোনোভাবেই ফিরে পাচ্ছিলাম না। সুতরাং ল্যাকিংস তো আসলে অনেক দিক থেকেই ছিল। একটি হেডলাইন ঘুরে ফিরে আমরা দেখতে পাই যে ট্রাম্পের ফোন কলে ফিফা নিয়ম ভাঙে। আপনার কোনো মতামত আছে কিনা বিষয়ে? আসলে কালকেও আমি এটা আসলে দেখেছি। হ্যাঁ, আপনার লাস্ট ম্যাচটাতে রাউন্ড অফ 32 ম্যাচে যে আপনার ভেলোগান আই থিঙ্ক, তো ও কিন্তু রেড কার্ড কনসিড করেছিল আপনার 64 মিনিটে। তো ওর ব্যাপারটা নিয়ে আসলে ঘুরে ফিরে আসছে, ও কিন্তু ম্যাচ খেলেছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আসলে রুলসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং এইখানে ট্রাম্পের যে ফোন কলের কথা আসছে, তো এটা আসলে দেখেন, এক দেশের প্রেসিডেন্ট আপনার ফিফাকে যদি ফোন দিয়ে বলে, তো এটা আসলে রুলসটা সবার জন্য সমান হওয়া উচিত এবং সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। আচ্ছা, সুতরাং এই বিষয়ে আপনি আসলে কনফার্ম না যে
আদৌ এরকম কিছু হয়েছে নাকি হয়নি, কিন্তু আপনার সন্দেহ আমি আপনার ক্ষেত্রে- অফিসিয়ালি ভাবে আসলে কনফার্ম না। আচ্ছা, এই ধরনের অনেক হেডলাইন আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। অনেকে হয়তো মজা করে এই হেডলাইনগুলো তৈরি করেন, অনেকে হয়তো সন্দেহের খাতিরে করেন। যাই হোক, যেই ম্যাচটি আপকামিং আর্জেন্টিনার খেলা রয়েছে, আমার মনে হয় যেই ধরনের আপসেট ঘটছে সেখানে একটা বড় আশঙ্কার জায়গায় তৈরি হয়েছে বড় দলগুলো নিয়ে। এবার একটু প্রেডিকশনে আসতে চাই, কেমন মনে হচ্ছে ম্যাচটা কেমন হতে পারে? না, এইখানে আমরা তো অনেক কিছু আসলে প্রেডিক্ট করি, সেগুলো আসলে প্রেডিক্ট অনেক সময় আসলে কাজে লাগে না। তো সেই ক্ষেত্রে আপনার কোয়ার্টার ফাইনাল গেমে আসলে প্রেডিক্ট করাটা আসলে টাফ। তো আমরা যেগুলো আসলে এক্সপেক্ট করি যে সমস্ত টিমগুলো আপনার সেমিফাইনালে যাওয়ার পসিবিলিটি আছে, যেমন আজকে আর্জেন্টিনার খেলা আছে, তো আমরা তো Right. ডেফিনেটলি আপনার এখানে এক্সপেক্ট করি যে ইজিপ্টের সাথে আর্জেন্টিনা হয়তো বা জিতবে, কিন্তু ম্যাচ কিন্তু আসলে টাইট হবে এখানে। আপনার হয়তো কেপ ভার্দের মতো হবে না, কিন্তু ম্যাচটা টাইট হবে। তো কাছাকাছি। এখানে তো ফেভারিট হিসেবে আর্জেন্টিনা থাকবে, আর্জেন্টিনা তাই না? থাকবে। গোলের ব্যবধান যদি আসলে প্রেডিক্ট করতে বলি, তাহলে আপনি কাদেরকে এগিয়ে রাখছেন, কত গোলে এগিয়ে রাখছেন? আপনার আর্জেন্টিনা 2-0 2-0। ইজিপ্ট গোল নাও করতে পারে। আচ্ছা, সো সেক্ষেত্রে ইজিপ্ট আসলে কিভাবে ট্রাই করবে, বা তাদের ট্যাকটিক্যাল কি ব্যাপার? দেখেন, আমার কাছে মনে হয় যে এইখানে ওরা যেভাবে আসলে ফুটবলটা খেলে আসছে, তো ওরা হয়তো বা ডিফেন্ডিং লাইনটাকে একটু সিকিউর রেখে আসলে অ্যাটাকে যেতে চাবে। কারণ দেখেন এইখানে এই গেমটা নকআউট স্টেজের গেম। ওরা 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 চেষ্টা করবে যেন কোনোভাবে যেন গোল রিসিভ না করে। তো একটা টিম যখন চিন্তা করবে যে আমি গোল রিসিভ করব না, বা ওই টেন্ডেন্সি বা ওই মেন্টালিটি নিয়ে নামবে, তখন তাদের কিন্তু এই চিন্তাও থাকবে যে আমি 90 মিনিটস গেমের ভিতরে হয়তো বা আপনি একটা দুইটা চান্স ক্রিয়েট করলেও করতে পারবো। তো একদমই। So- আপনার ইজিপ্টের কোয়ালিটি আছে, তো ডেফিনেটলি আমার বিশ্বাস আর কি ডিফেন্ডিংটা সলিড রেখে আসলে ওরা অ্যাটাকে যেতে চাবে। So let's hope for the best and cheers for Argentina as well. আসলে আরো একটি আপসেট ম্যাচ আমরা দেখতে চাই না। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। Thank you. দর্শক, আপনারা এতক্ষণ সময়জীবী পর্দা উপভোগ করছিলেন ডি বক্স। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপ দেখুন সময় টিভির সাথে।